মানেই এমন কিছু বিষয় আলোচনা জানিয়ে কথা হওয়ার প্রয়োজন আছে। সারা বছর ধরে এমন অনেক বিষয়ে আলোচনা করেছি আমরা। বছরের শেষ সপ্তাহে এসে সেই সমস্ত আলোচনার বিশেষ বিশেষ সেরা অংশগুলো রইল আগামী 1 ঘন্টায়। সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতির সাপেক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রীর হঠাৎ করেই খানিকটা অযাচিতভাবে প্রতিবেশী দেশ থেকে, প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ এখানে এলে, সাহায্য চাইলে, পশ্চিমবঙ্গের ভিতরে আশ্রয় চাইলে দরজা খুলে দেওয়ার কথা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে রাজ্যের রাজনৈতিক এবং সামাজিক মহলে। আজকে বাংলাদেশ যে ঘটনাটা, অপ্রীতিকর ঘটনা, একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে, সেই অস্থির পরিস্থিতির মূল কারণ হচ্ছে চাকরি সংরক্ষণ ইস্যু। আমরা কিন্তু বাঙালিরা এবং আমার মুখ্যমন্ত্রী তো অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একটা অতিথি পরায়ণ ভাবনা সবসময়, সবাইকে নিয়ে একসঙ্গে চলার ভাবনা। স্বাভাবিক ক্ষেত্রে এই যে মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি যেটা বলেছেন যে অসহায় পরিস্থিতিতে যদি কেউ পড়ে, যেখানে আমাদের বাংলা থেকে বহু মানুষ বাংলাদেশে থাকেন, বাংলাদেশের প্রচুর মানুষ আমাদের এখানে চিকিৎসার জন্য আসে, চাকরির জন্য আসে, এবং সবটাই কিন্তু মাথায় রাখতে হবে একটা অধিবাসন দপ্তর যেটা আপনারা বলেন সেইখানের পারমিশন থাকতে হয়, এবং এমন কোনো কি বলবো, তিনি ভারত বিরোধী বা এমন কোনো কথা বলেননি যেটাতে তাকে রাঙিয়ে দেওয়া হচ্ছে বা তার কথাকে নিয়ে একটা যাই হোক অন্য মাত্রা দেওয়া হচ্ছে। আমি এইটার বিরোধী। মানুষের আপদে বিপদে যে পাশে থাকায় সেই হচ্ছে বন্ধু। ঠিক আছে, মানবিকতার জন্য যেটা আপনি বললেন যে, এবং রাষ্ট্রের যে নীতি আছে সেটার মধ্যে থেকেই ব্যবস্থাগুলো, আপনি ঠিকই বলেছেন, যেটা বলার কথা সেটাই বলেছেন। যাই হোক, কিন্তু যে অ্যান্টি ইন্ডিয়া ফোর্সেস যদি এখন আশ্রয় চায়, নিরাপত্তা চায়, তো সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করবেন? আমাদের আবারও বলছি, ভারত বিরোধী কোনো শক্তি আমরা তাদেরকে সমর্থন করি না। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের যে সরকার, সেটা বাংলাদেশের রাজনীতির মধ্যে দিয়ে যেভাবেই তৈরি হোক, ওই দেশে গণতন্ত্র আছে, নেই, থাকবে, থাকবে না, আমাদের মাথা ব্যথা নয়। কিন্তু যে আজকে যে এক্সিস্টিং গভর্নমেন্ট আওয়ামী লীগের, সেটা ভারত সরকারের মিত্র সরকার, এবং আজকে ওরা যারা বিরোধিতা করছে আওয়ামী লীগকে বাংলাদেশে, গোটা পৃথিবী জানছে, তারা স্লোগান দিয়েছে, ভারত যাদের মামা বাড়ি, বাংলাদেশ ছাড়ো তাড়াতাড়ি। তার মানে একটা বিরাট বড় এলিমেন্ট আছে যারা শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করছে বাংলাদেশে, তারা ভারত বিরোধী শক্তি। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে সিএনআরসি বিরোধিতা করেছিল, এই জামাত জিহাদিদের পশ্চিমবাংলা আশ্রয় দেবেন জলের মতন পরিষ্কার। কিন্তু সেখানে যদি তাদের সঙ্গে, তাদের প্রতি সহানুভূতি সম্পন্ন কেউ থাকে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন, তারা যদি যে কোনোভাবে হোক তাদেরকে ঢুকতে সাহায্য করেন, যেমনটা আপনারা অভিযোগ করছেন যেখানে নাকি রোহিঙ্গাদের ঢুকতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি করেন, ভারত সরকার কি সেটা দিনের পর দিন দেখতে থাকবে? আমার তো ব্যক্তিগত মত, ভারত সরকারকে এটার সঙ্গে সঙ্গে কগনিসেন্স নেওয়া উচিত। কারণ আমাদের এই যে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে অ্যাটলিস্ট এখন অবধি যা আমরা জানি, যা আমি জানি, সেটা হচ্ছে ফরেন পলিসি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল রিলেশনস ইউনিয়ন গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এরকম একটা কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দেবেন যে এটা ভারতের বর্ডার নয়, এটা পশ্চিমবাংলার বর্ডার, আর তাই আমি যা ইচ্ছা তা করবো, এটা অদ্ভুত ধরনের বিষয়। কোথাও গিয়ে আমাদের ভারত, এই যে রাষ্ট্র তৈরি হয়েছে, আধুনিক সমাজ ব্যবস্থায় যে রাষ্ট্র বলি আমরা, সেখানে বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর লোক তাদের নিজ নিজ যে এলাকা, নিজ নিজ জনগোষ্ঠীগুলির যে এলাকা, সেগুলি একসঙ্গে এসে একটি পলিটিক্যাল এন্টিটি তৈরি করেছে, যার নাম ইন্ডিয়া, যার নাম ভারত, ভারত রাষ্ট্র যেটাকে বলছি। তার মধ্যে ভারত রাষ্ট্রটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে অনেকগুলি রাজ্য হয়নি, অনেকগুলি রাজ্য, অনেকগুলি প্রদেশ মিলে কিন্তু ভারত রাষ্ট্র তৈরি করেছে। আপনি দেশ ভাঙার শক্তিগুলোকে ইসলামিক রাডিক্যাল এবং ইসলামিক রাডিক্যালিজমকে সমর্থন করছেন, নিজে ইসলামিক রাডিক্যাল করছেন। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাট ফর গুজরাট স্লোগান দিয়েছিলেন। কারণ আপনি প্রথমেই যে অর্থের কথা বলেছেন, সেটা হচ্ছে অনেকগুলো রাজ্য মিলে দেশ তৈরি হয়নি, দেশ একটা আছেই ভারতবর্ষ, সেটাকে রিঅর্গানাইজ করা। কিন্তু অতিথি পরায়ণতার আন্তর্জাতিক রীতিনীতির মধ্যে যদি আমরা গুলিয়ে ফেলি, তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে। আর যেটা বিষয়, যে এই স্বভাবটা না বাংলা চিরকালের ছিল, জানেন, যে ইসরায়েল, প্যালেস্টাইন,
যেখানে বলবেন কলম্বিয়া, আমেরিকা, কোথাও একটা ঘটনা ঘটলে দেখবেন আমরা, এখন তো ফেসবুক হয়েছে, আগে ছিল না, আমরা কালো পতাকা নিয়ে বেরিয়ে পড়ি, আমরা এখন ডিপি কালো করে ফেলি, সব কিছু করে ফেলি, অথচ বিষয়ে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এখানে যখন হাতের কাছে আরিয়াদহ চোপড়া কোনো ঘটনা ঘটে, আমরা কিন্তু তা নিয়ে তত উত্তেজিত হই না বা তা নিয়ে বলি না। তো বহু বহিরাগত মানুষকে আমরা ডেকে এনে এখানে সিট দিয়েছি, তারা জিতেছেন কি হেরেছেন সেটা পরের কথা। আমরা কিন্তু বহিরাগত কথাটা মনে হয় আমাদের কোনো কাজের মধ্যে আমাদের আর বলা উচিত নয়। এবারও ইলেকশনের ক্ষেত্রে দেখলাম তারা আসা যাওয়া করছেন, আর কাজে বহিরাগত কথাটাকে এরকমভাবে করা উচিত না। আর বাঙালিতে বিশেষ করে বাঙালি ভীষণ অ্যাবজর্ব করতে পারেন সব কিছু। তাই দেখবেন আজকে বাঙালি বিয়েতেও যেভাবে বহিরাগত সংস্কৃতিকে আপন করা হয়েছে আর কিন্তু কোথাও করা হয় না। শুধুমাত্র বাইরের রাজ্য থেকে কেউ এসে খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন করলে কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হয়, আর কিছুতে হয় না? মানে এমন প্রাণে রবীন্দ্র নজরুলকে নিয়ে এক্সপেরিমেন্ট করলেও হয় না মনে হয়? তাই তো বলতে চাইছিলাম যে বাঙালি সব কিছু অ্যাবজর্ভ করে, শুধু আবার কখনো কখনো সময় বুঝে কিছু বুঝে আমরা প্রতিবাদ করি, অর্থাৎ সেটা কি রাজনীতি? আমাদের এক্স্যাক্টলি আমাদের সব কিছুতেই একটা রাজনীতি, ভেস্টেড ইন্টারেস্ট, আরও তো অনেক কিছু নিয়ে এরকম হয়েছে, শুধু তো A.R. রহমান নজরুলের গান এরকম করেছেন বলে না, আরও বহু কিছু নিয়ে হয়েছে, অনেক লেখালেখি, অনেক লাইন বদলানো, অনেক কিছু, সে তো বলতেই পারি। তাহলে রবীন্দ্রনাথের গানেও তো লাইন বদলানো হয়েছে, তাই না? সেটা এই অনেক বাংলার কিছু হয়েছে। সেটা এই বাংলার মানুষই বদলেছেন, হ্যাঁ, এই বাংলাতেই এই গাওয়া বাংলার হয়েছে। মানুষরা করেছেন এবং প্রথিতযশা সঙ্গীত শিল্পীরা স্টেজে দাঁড়িয়ে করেছেন। কই তখন তো আমরা সংস্কৃতি বিপন্ন বলে চিৎকার করিনি। বহিরাগত এসে তারা যদি বাঙালি না হয়, তারা যদি এখানে কোনো বাঙালির ওপর অত্যাচার করে, হিন্দি আগ্রাসন, উর্দু আগ্রাসন চলে, হ্যাঁ নিশ্চয়ই সেখানে প্রতিবাদ হওয়া দরকার। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলার চাকরি, বাংলার শিক্ষা যদি হাত থেকে কেড়ে নেয়, সেই জিনিসটা আপত্তিকর। কূটনীতি, পররাষ্ট্রনীতি সবকে দূরে সরিয়ে রেখে যে এইরকম একটা অস্থির অর্থনৈতিক রাষ্ট্রের দিকে এই দ্বার খুলে দাও মনোভাব, কতটা আমাদের বঙ্গীয় অর্থনীতিকে আমরা সেই আঁচ থেকে বাঁচাতে পারবো, কতটা ইমিউন, সেটার দিকেই আমার প্রশ্নটা থাকবে সমীর বাবুর কাছে। একদম সরাসরি ভালো প্রশ্ন। আগেই জানিয়েছিল মুখ্যমন্ত্রী, যদি মুখ্যমন্ত্রীর কথাটা আপনি ভালো করে শোনেন, যেখানে বিদেশ নীতির বিষয়টা কেন্দ্রের হাতে, পরিষ্কার কোড আনকোড তিনি বলছেন, আমি যা বলেছি মানবিকতার খাতিরে, আমি আবারও বলছি দেশের স্বার্থে বিএসএফ, অবশ্যই স্থানীয় প্রশাসন, রাজ্যেরও একটা কোলাবোরেশন দরকার, সহযোগিতা সহমর্মিতা না থাকলে আমরা কোনো সময়ই কোনো কিছুকে আটকাতে পারবো না। সত্যি কি রাজনৈতিক ফায়দা তোলার লড়াই চলছে? যদি চলে তাহলে সেটা কাদের মধ্যে? এত সহজে কি বলে দেওয়া যায় যের মধ্যে অন্য কোনো উদ্দেশ্য আছে, মানুষ নেই? একদমই তাই, এটা মানুষের আন্দোলন, এই নিয়ে কোনো দ্বিমত নেই। আমি যদিও বিভিন্ন ক্ষেত্রে কোনো সময়, অনেক সময় রাজনৈতিক কোনো পদ বা রাজনৈতিক বিশ্লেষণ করে থাকি, কিন্তু তাহলেও বলতে বাধ্য যে আজকের এই আন্দোলন, এই যে 8 তারিখ 9 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছে, মমতা ভার্সেস জনতা, এই যেটা আপনি বললেন, তো এটা তো বিশ্লেষণ করতে হবে কেন এই কথাটা উঠছে। আজকে অভয়ের মৃত্যু কেন ঘটলো? প্রশাসনিক ব্যর্থতা। আজকে অভয়াকে যদি সেরকম সুরক্ষা দিতে না পারে, সুরক্ষা দেওয়ার দায়িত্বে কে ছিলেন? প্রশাসন ছিলেন। কোন প্রশাসন ছিলেন দায়িত্বে? স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তরের মন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। যদি হোম মিনিস্টারকে? মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে? মমতা বন্দ্যোপাধ্যায়। তার ব্যর্থতার দায়িত্ব নিতে গেলে লড়াইটা তখনই বলতে আমরা বাধ্য হব যে জনতা বনাম মমতা। দেখুন, যখন এত সংখ্যায় মানুষ রাস্তায় নেমেছেন, সেখানে বিভিন্ন মত, বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, আবেগের বহিঃপ্রকাশ সবটা মিলেমিশেই থাকবে। এখানে রাজনৈতিক দল যারা, তারা যেমন তাদের মতো করে রাজনৈতিক লড়াই লড়তে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাওয়া, বিনীত গোয়েলের ওপর চাপ সৃষ্টি করা, এগুলো করবেন। এতে আমি অন্যায় অন্যায্য কিছুই দেখছি না। এই অর্থে দেখছি না যে রাজনৈতিক লড়াই যখন হয় এভাবেই হয়, তারা ন্যাচারালি বিরোধী রাজনৈতিক দল, তারা পদত্যাগ চাওয়া ইত্যাদি দাবিগুলি করবেন, এতে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু এর সঙ্গে সরাসরি যে মূল খুন, ধর্ষণ ও খুনের ঘটনাটি ঘটেছে, তার বিচার প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। মূলত মানুষজন রেপ কালচারের বিরুদ্ধে পথে নেমেছেন, অনেকে বলছেন পুরুষতান্ত্রিকতার যে শিকল সেটা ভাঙার জন্য পথে নেমেছেন, সবটাই সত্যি। একই সঙ্গে সরকার, সেটা রাজ্যের হতে পারে, সেটা রাষ্ট্রের হতে পারে, তাদের বিরুদ্ধে ক্ষোভও রয়েছে। ওভারঅল যে ক্ষোভ বিভিন্ন কারণে পুঞ্জীভূত হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, সেটা অনেক ক্ষেত্রে বেরিয়ে আসছে। সবার মনে একটা ভয় ঢুকে গেছে, কালকে যদি মেয়েটির জায়গায় আমার কোনো বন্ধু বান্ধবী, বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ থাকতো, তার সঙ্গে কি হতো, আমি তার জন্য কি করতে পারতাম, নাম্বার 1। নাম্বার 2, সবার হয়তো মনে হচ্ছে যে অনেক হয়েছে, মানে এবার আর নেওয়া যাচ্ছে না, কোনো একটা কিছু চেঞ্জ চাই। কী চেঞ্জ চাই সেটা আমরা জানি না, সিস্টেমের অপদার্থতাটা আমরা দেখে নিয়েছি। আমি এই লবি এবং এই দুর্নীতির শিকার। আজকে যে কথাটা উঠছিল যে মানুষ বনাম দুর্নীতি, এখন যে মেন মানুষরা মুখ খুলতে শুরু করেছে,
তাহলে কথা উঠবে যে আগে মানুষ বলেনি কেন। কি হয়েছিল, আমি সাইকিয়াট্রিস্ট, ডক্টর প্রদীপ কুমার সাহা, উনি পিজির ডিরেক্টর, একটা মেডিকেল অফিসারের পোস্ট এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টের ইন্টারভিউ হয়। আমি 3 বছর এনআরএসে এসআরশিপ করেছি, তারপরে আই ওয়াজ দ্য অনলি এলিজিবল ক্যান্ডিডেট অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভার্টাইজমেন্ট। তো আমি যাই, আমাকে বলা হলো যে পরীক্ষার সময় যে যদি তুমি অ্যাসিস্ট্যান্ট, দুটি কন্ট্রাকচুয়াল পোস্ট, যদি তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের পোস্টে বসতে চাও, ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর দ্য হায়ার পোস্ট ইউ কান্ট অ্যাপ্লাই ফর দ্য লোয়ার ওয়ান, মেডিকেল অফিসার, যার জন্য শুধুমাত্র MBBS ডিগ্রি ইজ রিকোয়ার্ড অ্যান্ড আই এম ওভার কোয়ালিফাইড ফর দ্যাট পোস্ট। কিন্তু সেখানে আসলে প্রদীপ কুমার সাহার ছেলেকে নিতে হবে। আরও বিভিন্ন ইন্টারভিউ হলো, আমি সঙ্গে সঙ্গে আজকে পিজির ডিরেক্টর, নেতা মন্ত্রী লেভেলও, সেই মুহূর্তে আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, পেশেন্ট সূত্রে এদিক সূত্রে যেভাবে আলোচনা আছে আমি চেষ্টা করি, বললো কিছু করা যাবে না, ডাইরেক্ট দিদি আমার সামনে কথাই বললো না। আমি বললাম এটা কীভাবে সম্ভব, আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জায়গায়, আমি তো মেডিকেল অফিসারের জন্য, আমি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে না পাই, আমি তো মেডিকেল অফিসারের জন্য এলিজিবল, আমাকে বসতে দিতে হবে না। পরের বার নীলাঞ্জন কথাই বললেন না, উনি কথাই বললেন না। আমি অনেক উঁচু অবধি, আমি এই মুহূর্তে নাম করছি না, তৃণমূলের মন্ত্রী লেভেল অবধি গেছি, 8-10 বার তারা MLA MP, তারা বললো কিছু করা যাবে না। তো এটা 2020-র ঘটনা। আজকে একটু পশ্চিমবঙ্গে না ডাক্তারদের মধ্যে প্রহ্লাদদের ভিড় জমে গেছে। এখন সবাই প্রহ্লাদ হওয়ার চেষ্টা করছে, সবাই পালানোর গা বাঁচানোর চেষ্টা করছে। হঠাৎ রেজিগনেশনের ভিড় হয়ে গেছে, হঠাৎ প্রিন্সিপাল চলে আসছে পরীক্ষার খাতা নিয়ে, দেখুন আমি কম নম্বর দিয়েছিলাম, বাড়িয়ে দেওয়া হয়েছে। হঠাৎ এই হিরো সাজার একটা প্রচেষ্টা তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী এবং তাকে সাপোর্ট করে যারা আন্দোলনের ভেতরে ঢুকে গান, নাচ, নাটক, পথনাটকের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করার জন্য আজাদির স্লোগান তুলছেন, মানুষ সেটা বুঝছে, মানুষ তার জবাব দেবে এবং এই আন্দোলন মানুষের আন্দোলন হয়ে উঠবে। একটা ঘর সেখানে ঘটনা ঘটেছে, তার পাশে যদি কোনো ঘর রিনোভেট করা হয়, আমি একজন সাধারণ লোক হিসেবে বলবো সমস্ত ফ্লোরটাকে সিজ করে দেওয়া উচিত ছিল। সে যে করেনি সেটা তার ভুল। যারা এই অর্ডার দিয়েছে, আরে একটা অর্ডার পারমিশন হতে একটা পিডাব্লিউ থেকে সময় লাগে 1.5 মাস, সেখানে 3 দিনে যদি কোনো ঘর ভাঙা হয়, সাধারণ বোধ বুদ্ধি সম্পন্ন মানুষের মাথায় প্রশ্ন উঠবে কি করে এটা হয়, কেন এটা হলো, কে পারমিশন দিল। সন্দীপ ঘোষকে যদি দিয়ে থাকে সে কাস্টডিতে, সন্দীপ ঘোষকে কার কথাতে দেওয়া হয়েছিল? সে স্বাস্থ্য ভবনে আছে, সে অন্য কোনো জায়গায় আছে, সে অন্য কোনো রঙের ঝান্ডা ধরে ঘোরে, নাকি সে কোনো রকম স্টুডেন্ট ইউনিটি করে, কি যে খুশি করে, তাকে ধরুন। আজকে আপনারা ইস্তফা দিয়ে পার পেয়ে যাবেন না, মাথায় রাখতে হবে সমাজ, জনগণ আপনাদেরও দেখছে। আমি দেখেছি মানুষের একটা অদ্ভুত অভ্যেস হয়ে গেছে, সে পাড়ার কাউন্সিলর হোক, পাড়ার অমুক নেতা হোক, তমুক নেতা হোক, কি তার থেকে বড় মাপের নেতা হোক, যদি কোনো কিছু গন্ডগোল হয় ফট করে ফোনটা তুলে বলে দিচ্ছে, হ্যাঁ কে বলছো, দাঁড়া আমি প্রিন্সিপালকে ফোন করছি, আমি অমুক জায়গায় সুপারিনটেন্ডেন্টকে ফোন করছি। আরে তোর পজিশন কি, তুই যাকে ফোন করছিস তার পজিশন কি, আর তার সামনে যে লোকগুলো দাঁড়িয়ে আছে তারা সেই চেয়ার সম্বন্ধে কি ভাবছে। আমার প্রশাসনিক প্রধানের কাছে একটাই অনুরোধ, আপনি এমন কোনো অর্ডার দিন যেটা লিখিত, মৌখিক নয়, যে কোনো জায়গা থেকে কোনো রাজনৈতিক যারা লোকাল রাজনীতি করছে তারা ফট করে টেলিফোন করে অমুক প্রিন্সিপাল, অমুক সুপারিনটেন্ডেন্ট, অমুক ডেপুটি সুপারকে ফোন করে বলবে না যে আমি এই লোক পাঠাচ্ছি, আপনি দেখে নিন। কারণ যারা ওই চেয়ারে বসে তারা কেউ কারোর বাবার চাকর নয়, লেখাপড়া করে বসে। যুক্তরাষ্ট্র এবং ইন্ডিজোট রাজনৈতিক আকাঙ্ক্ষা না দেশের বিপদ, ভারতের সার্বভৌমত্বের বিপদ? ইন্টারেস্টিং হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই বছরের জুলাই মাসে তিনি ইলেকশন ক্যাম্পেনের সময় একটা কথা বলেছিলেন যে আইদার আমরা অর্থাৎ ইউনাইটেড স্টেটস ডিপ স্টেটকে ধ্বংস করব, আর না হলে এই ডিপ স্টেট ইউনাইটেড স্টেটসকে ধ্বংস করে দেবে। অর্থাৎ তিনি বলতে চাইছিলেন যে আমেরিকার মধ্যে এরকম একটি নেটওয়ার্ক রয়েছে, একটি কার্টেল রয়েছে, যেটাকে আপনারা ডিপ স্টেট বলছেন, যেটা আমেরিকার সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী হয়ে কাজ করছে। অর্থাৎ যখনই ডিপ স্টেটের প্রসঙ্গ উঠেছে, অনেক বছর ধরে, অনেক দশক ধরে উঠে এসছে, তখন কিন্তু সেটা একটি রাষ্ট্রের বা একটি দেশের আভ্যন্তরীণ যে রাজনৈতিক দড়ি টানাটানি, সেইটা নিয়েই মূলত সীমাবদ্ধ থেকেছে। আমরা এই প্রথম শুনতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটসের ডিপ স্টেট তারা নাকি ভারতবর্ষকে অস্থির করার জন্য কাজ করছেন, তার মাধ্যম জর্জ সরস, তার OCCRP ইত্যাদি ইত্যাদি নানা কিছু আমরা জানতে পারছি। ভারতবর্ষকে অস্থির করার কাজ ইন্ডিয়া জোট নয়, বিজেপি লেড NDA জোট করছে। বেশ, গত 30শে নভেম্বর নকশালবাড়িতে তৃণমূল নেতা ফ্রান্সিস সেক্কার কাছ থেকে কয়েকশো গ্রাম
ক্যালিফোর্নিয়াম আর ডিআরডিওর কিছু ডকুমেন্ট নিয়ে পুলিশ ধরেছেন। তা আপনারা পার্টি থেকে খবর নিয়েছেন যে ওনার সঙ্গে এই বিদেশি কোনো চক্র বা ডিপ স্টেটের কোনো রকম যোগ আছে কিনা, বিদেশি বা কোনো ওই চক্র, ফ্রান্সিস বিষ্ণুদা, এক্কার বিষয়ে বিদেশি কোনো ডিটেলস হ্যাঁ, বলেন। বিদেশি কোনো চক্র যদি জড়িত থাকে সেটা কোনো পার্টির খোঁজ নেওয়ার কথা না, আপনারা এটা ভুলে যাচ্ছেন। আপনারা যেহেতু সরকারটার উপরে পার্টিকে রেখে দিয়েছেন, সবটা পার্টি করবে, আপনি ভাবছেন পার্টি খোঁজ নেবে না। আপনাদের তরফ থেকে, মানে সরকারের কথা বলছি, আপনাদের পার্টির কথা বলছি না, সরকারের একাধিক এজেন্সি আছে। যদি কোথাও মনে হয় দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী কোনো চক্রের সঙ্গে জড়িত, দয়া করে তাকে অ্যারেস্ট তো করাই হয়েছে, আরও যারা যারা আছে ইনক্লুডেড এভরিওয়ান অ্যারেস্ট করে দেখান। জর্জ সোরোসের $1 বিলিয়ন, সেই ডলারটা কারা পাচ্ছে? সেই ডলারটা পাচ্ছে তিস্তা শীতলাবাদ বা মেধা পাটকারের মতো তথাকথিত সমাজসেবীরা। সেই টাকা পাচ্ছে এফডিএল এপি নামক তথাকথিত সংগঠন, যার কো প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, যে এফডিএল এপির সঙ্গে আবার ইলান ওমরদের ঘনিষ্ঠ যোগাযোগ। এবং সেই এফডিএল এপি বলছে কাশ্মীরের ভারতভুক্তি এই দক্ষিণ এশিয়ায় অশান্তির মূল কারণ, উত্তর পূর্ব ভারতের ভারতভুক্তি দক্ষিণ এশিয়ায় অশান্তির মূল কারণ। তাহলে বোধহয় যোগসূত্রগুলো খুব না চাইলেও খুব চোখের সামনে পরিষ্কার হয়ে চলে আসে। পশ্চিমবাংলা সব থেকে বেশি ধান উৎপাদন করে, কিন্তু এমএসপিতে সব থেকে বেশি ধান বেচছে পাঞ্জাব। পশ্চিমবঙ্গ সব থেকে বেশি আলু উৎপাদন করে, আজ অব্দি একটা আলু বীজ কেন পশ্চিমবাংলায় নেই? যে আলু বীজ এমনি সাধারণ সময় 1500 বা 1600 টাকা বস্তা কেনা হয়, কৃষক আন্দোলনের সময় সেই আলু বীজ 5500 6000 টাকা করে কেনা হয়েছে। অর্থাৎ পশ্চিমবাংলার গরিব কৃষকরা দিল্লির ওই এসিতে বসা চাষিদের আন্দোলনের টাকা জুগিয়েছে, তখন আপনাদের খুঁজে পাওয়া যায়। এটা সুবিধা হবে যে কিভাবে ডিপ স্টেট যুক্ত, যে পশ্চিমবাংলার যারা চাষি, যে আলু চাষিরা প্রত্যেক বছর অন্তত একজন করে সুইসাইড করে, আর পাঞ্জাবের যে কৃষক আন্দোলনের জন্য যারা কানাডা থেকে এবং এই সোরসের মাধ্যমে টাকা দিয়েছে, এই দুজনের স্বার্থ আলাদা। আমার এখানকার গরিব চাষির স্বার্থ সোরস দেখবে না, ডিপ স্টেট দেখবে না। আপনার জন্য বরাদ্দ 3 মিনিট সময়, আপনি শুরু করুন চন্দনবাবু। সত্যি অনির্বাণ, আজকের আলোচনার বিষয় অত্যন্ত ভালো, কারণ প্রভুকে নিয়ে আলোচনা করতে যাবো আর প্রভু প্রকাশ্যে ব্যক্ত থাকবেন তা তো হয় না। প্রভু তো গুপ্ত, প্রভু একেবারে গুপ্ত। প্রভু গুপ্ত বলেই প্রভুকে খুঁজছে, গোটা পৃথিবী প্রভুকে খুঁজে বেড়াচ্ছে। তো প্রভু কিন্তু বসে আছেন একটা রাবড়ির দোকানে মিস্ত্রি হয়ে। কিভাবে না, তলায় আগুন দিচ্ছেন, রাবড়ি যেভাবে তৈরি হয় তলায় আগুন দেওয়া হয় আর ওপরে হাত পাখা দিয়ে হাওয়া দেওয়া হয়, প্রভু সেইভাবেই ঘুরছে। কারণ আমার চিন্তা হচ্ছে যে এই প্রভুই নরেন্দ্র মোদীকে হয়তো বললেন যে 1 লাখের ফ্রিজ খুলে দেখ তো কী আছে, তারপর গরুর মাংস পেলে পিটিয়ে মেরে ফেল। আবার এই প্রভুই ইউনিসকে গিয়ে বললেন যে চিন্ময় প্রভুকে আটক করে রেখে দে আর নির্বিচারে হিন্দুদের হত্যা কর। একই প্রভু কিনা? আমার চিন্তা হচ্ছে যে প্রভু ইসরায়েলকে দিমাগ দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, তথ্য প্রযুক্তি দিয়ে সাহায্য করে, সেই প্রভুই প্যালেস্টাইনের বাচ্চা শিশুগুলোকে দিনের পর দিন খুন করতে, সেই প্রভুই আবার গিয়ে দেখবেন যখন রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ হয় সেখানে ন্যাটোকে সঙ্গে নিয়ে নাক গলাতে হাজির হয়ে যায়। প্রভুর নাম মুখে আনা তো পাপ, সেই জন্য প্রভুর কথায় যদি বলি, প্রভুর কোড হচ্ছে 391 ইংরেজি শব্দমালার 391। যেহেতু 391 দিয়ে শেষ করলেন, অনির্বাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্র এক নয়, ডোনাল্ড ট্রাম্পও বলছেন। আপনি কি মার্কিন যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্রকে একসাথে করে দেখছেন? আমি চিরকালই মার্কিন সাম্রাজ্যবাদ বলে এসেছি, যা নিয়ে আপনার প্রভূত বিরোধিতা ছিল, অনেকের হাসাহাসি করেছেন। আজ ভালো লাগছে যে আজ এমন কিছু মানুষ তারাও মার্কিন সাম্রাজ্যবাদ সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন। গুঁতোর চোটেও হয়, ঠেলার চোটেও হয়। এই 2-3টে নাম বললেন, আমি এক একটা সংবাদ, তথাকথিত সংবাদ পোর্টালের নাম করে বলতে পারবো, যারা সারা দিন রাত ভারতের বিরুদ্ধে ওই ভারত তেরে টুকরে হোঙ্গে এই কথা বলে যাচ্ছেন, কিংবা তো লিটন গগৈকে ইয়ের সঙ্গে তুলনা করছেন, ডায়ারের সঙ্গে তুলনা করছেন, তাদের সকলের পয়সা কিন্তু ওই একই জায়গা থেকে আসছে, ওই একই প্রভুর কাছ থেকে আসছে। এই ডিপ স্টেট এই শব্দর যদি আমদানি অনেক পরে হয়ে থাকে, যেটা 1964 সালের পর থেকে এই কনসেপচুয়ালি ডিপ স্টেট আছে, কিন্তু তোমাকে আমি স্মরণ করিয়ে দেবো একটা ঐতিহাসিক দিক আছে, যে দিকটা ভারতবর্ষের বিভিন্ন সময় এক্সপেরিয়েন্স করেছে। ভারতের অঙ্গ বা ছোট ছোট রাজ্য বা রাষ্ট্র যখন ছিল, রাষ্ট্র তো নয় রাজ্য, তখন থেকে এই ডিপ স্টেট কনস্পিরেসি, ফান্ডিং বা ডেস্টেবিলাইজেশন, যেটা অক্ষমতার একটি দিক, সেটা প্রমাণিত হয়েছে। জাতপাতের বর্ণনা, জাতপাত নিয়ে মেতে ওঠা এবং খাদ্যাভ্যাস, ল্যাঙ্গুয়েজ নিয়েও প্রশ্ন তোলা,
সেটাও কিন্তু ডিপ স্টেটের অঙ্গ। চন্দনবাবু খুব ইন্টারেস্টিং লাগলো আমার এই জায়গাটা। চন্দনবাবু ডিপ স্টেটকে অস্বীকার তো করলেনই না, আজকের দিনেও তার অস্তিত্ব স্বীকার করছেন, তিনি শুধু বন্দুকের নলটা ঘোরাচ্ছেন, এদিকে নয় ওদিকে। আমার একটা প্রশ্ন চন্দনবাবু, আমি পর আপনি আপনার বলা কথা থেকে আমি জাস্ট একটা প্রশ্ন করছি, আমি এদিক থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, ইন্টারজেকশন পয়েন্ট আপনাদের থাকলে আপনারাও করবেন, আমি তার আগে এই প্রশ্নটা করি। আপনি ঠিক যেভাবে হিন্দু মহাসভার কথা বললেন ব্রিটিশ বিরোধী সংগ্রামের একটি পর্যায়ে, আমি বলছি সেই হিন্দু মহাসভা যেরকম অংশগ্রহণ করেনি, তারা তাদের কর্মসূচি চালিয়ে গেছিল, যাকে আপনি বলছেন ডিপ স্টেট অ্যাক্টিভিটি কিনা, সেখান থেকে সমৃদ্ধ হওয়া কিনা, টাকা পাওয়া কিনা। আচ্ছা, একই রকমভাবে কমিউনিস্টও করেননি, তাহলে কি একটা সোভিয়েত ডিপ স্টেটও ছিল? মিত্রকিন আর্কাইভ তো বলছে দুই স্কাল অ্যান্ড বোনসের যে সিম্বল, তাতে একটা স্কাল আছে আর দুটো বোন আছে, আর তার তলায় 3-2-2 আছে। এই যে 32, 1832-এর 32, ওই সময় ওখানকার যে সাম্রাজ্যবাদ তৈরি করার জন্য ভারতবর্ষ থেকে টাকা গেছিল, এবং ওই যে বোনসম্যানদের মানে যার নামে ওখানে একটা বোন দিয়ে তাকে উৎসর্গ করা হতো। এই ডিপ স্টেটের একেবারে গোড়ার কথা। সিমসন ছিলেন মাস্টার বোনসম্যান, সিমসনের নামে বইও আছে। যখন ভিয়েতনামের যুদ্ধ হয় সেই সময় ম্যাকার্থার বলেছিলেন যে এশিয়াতে স্থলযুদ্ধে আমেরিকা জিততে পারবে না, কিন্তু বোনসম্যানরা স্কাল অ্যান্ড বোনসে ঠিক করেছিল যে ভিয়েতনামের যুদ্ধে যাবে, এবং যত দিন হারছিল তত দিন তার উগ্রতা বেড়েছে। ওই অরেঞ্জ এজেন্ট দেওয়া, হার্বিসাইডস দেওয়া, এই সবগুলো কিন্তু সেই সময় ডিপ স্টেটের। আমাদের ইতিহাস শুধু ঝগড়া করার জন্য তো নয়, এটা সবকিছু শেষ করবো, খুব স্বাভাবিক। আমার খুব ভালো লাগলো, চন্দনবাবু কিন্তু ভালো লাগলো এমন একটা সময়ের অবতারণা করেছেন, অ্যাটলিস্ট সেই সময় কংগ্রেসের জন্মটা হয়নি। আমি তোমাকে বিশেষ আমি তোমাকে যেটা বলতে চাইছি না, তোমাকে যেটা বলছি, উনি একাডেমিক্যালি প্রশ্নটা করছেন, নো ডাউট, ওটাকে মানতে হবে, এটা তো ঘটনা চক্রে একদম সত্যি কথা বলেছে। ডিপ স্টেট এবং জাতীয় নিরাপত্তা, তো এই বিষয়টিও কি রাজনৈতিক গিমিকে পরিণত হবে? তদন্ত হচ্ছে না কেন, এবং অভিযোগগুলো যদি ভিত্তিহীন হয় তাহলে তার বিরুদ্ধেই বিচারালয়ের কাছে যাওয়া হচ্ছে না কেন? এগুলো তো হোয়াইট কলার ক্রাইম না? তুমি এরকম 20টা কেস করতে পারো। আমরা এখানে যে ডিবেটে এখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে বলছি, দিস ইজ ওয়্যার এক্স্যাক্টলি জনগণের কোর্টে দাঁড়িয়ে বলা, এবং বাস্তব ক্ষেত্রে আমরা ইনভাইট করছি সরকারকে টেক অ্যাকশন। ক্ষমতা আপনাদের সাথে আছে, টেক অ্যাকশন। কোনো ছাত্রকে সুবিধা পাইয়ে দিয়ে যে ডিএমই বাংলায় হওয়া যায়, এই উদাহরণ সেটা তো এখন দেখা যাচ্ছে, কিন্তু সেখানে আমি বলছি যে সেখানে ইন্টারভিউ হয়েছিল, এবং তখনকার যিনি ডিএমই ছিলেন, এটুকুন আমি শুনেছি যে দুরকম লিস্ট সূর্যকান্ত মিশ্র তখন হেলথ মিনিস্টার, তার কাছে প্লেস করা হয়েছিল। শুধু সুবিধা পাওয়া না, একটা ছিল সিনিয়রিটি লিস্ট, একটা ছিল মেরিট লিস্ট। তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, সূর্যকান্ত মিশ্র তিনি বলেছিলেন গো বাই দ্য মেরিট লিস্ট, এবং সেই জন্যই আমি তখন ডাইরেক্টর হয়েছিলাম পিজির। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, যে এই যে থ্রেড সিন্ডিকেটের যে বিষয়টা চলছে, একটা বড় সংখ্যক চিকিৎসক তারা রাস্তায় নেমেছেন এটা বলে যে তাদেরই একটা অংশ, তারা নাকি উত্তরবঙ্গ লবি, এবং তার পাশাপাশি একটা ভয়ঙ্কর সিন্ডিকেট চলছে। এটা কি সত্যি? এটা প্রচণ্ডভাবে সত্যি এই জন্যে যে আমি আমার চাকরি শেষের দিকে, ইভেন ডিএমই সময় আমি বহুবার এটা নিয়ে প্রতিবাদ করেছি, বহুবার বলেছি যে পার্টিকুলার কয়েকটি লোক, উত্তরবঙ্গ লবি বলতে আমি এখনও বলছি উত্তরবঙ্গ থেকে যারা পাস করছে তারাই লবির লোক নয়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের কতিপয় ডাক্তার, সুবিধাবাদী ডাক্তার, যারা সব রকম সুবিধা নিয়ে চায়, তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ, বারেবারই বলা হয়, সেটা নতুন কথা নয়, যে একজন ডাক্তারবাবু আছেন অর্থোপেডিক ডাক্তার, তার ক্লোজনেস, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মানে পরিচয় এবং তার সঙ্গে খুব সদ্ভাব থাকার জন্যে তাকে ইউটিলাইজ করে বহু ধরনের অর্ডার ওরা পাস করে নিত অন্যায়ভাবে। মানে আমরা হয়তো আজকে সিএম, পিএম, গভর্নর সবাইকে না আঙুল তুলে বলতে পারি যে এ ভুল, ঠিক আছে, উইচ ইজ ফাইন, বাট আমাদের সাথে ব্যক্তিগতভাবে যখন ভায়োলেশন হয়, আমরা কেন ভয় পাই তাদের নামে, পারপেট্রেটার্সদের নামে কমপ্লেন করতে বা এফআইআর করতে? কেন একটা সাধারণ, আজকে আমার নয় কন্ট্যাক্টস আছে, আমি কাউকে একটা বলে কমপ্লেন করলাম কারোর নামে, বাট একজন সাধারণ ব্যক্তি, একজন সাধারণ মেয়ে, তাকে যখন ইফটিজ করা হয়, তাকে যখন মোলেস্ট করা হয়, তার এগেনস্টে যখন মেন্টাল অ্যাবিউজ করা হয় কাজের জায়গায়, সে কেন গিয়ে কমপ্লেন করতে ভয় পাবে? এই টক্সিক কালচারটা কেন থাকবে?
এটার জন্য তো একটা ব্যবস্থা দরকার আমাদের। মানে ওয়াই শুড উই বি অফ্রেড টু লিভ? জুনিয়র ডাক্তাররা আমরা যখন কাজ করেছি তখন আমরা বিভিন্ন রকমের মধ্যে দিয়ে গেছি। কোনো সময় পিপিই হচ্ছে পর্যাপ্ত ছিল না, আমরা কিন্তু সেই সময় কেউ হচ্ছে পিছিয়ে আসিনি। আমরা আজকে যখন দুদিন ধরে রাত জাগছি, দিন জাগছি, বৃষ্টিতে ভিজছি, জলে ভিজছি, তখন আমাদের প্রশ্নটা হচ্ছে সমস্ত ডাক্তার এবং সমস্ত মানুষ নিজের ওয়ার্ক প্লেসে সেফ থাকবে, সেটা প্রাইমারি ডিমান্ড। এটার কোনো অনর, বেটার কোনো হচ্ছে কোনো কাউন্টার কোনো যুক্তি হতে পারে না। এই যে ঘটনাটা চলছে এটা এটা একটা অবক্ষয়। এই অবক্ষয় আমাদের দীর্ঘদিন ধরে শুরু হয়েছে, এখন আমরা একটা চূড়ান্ত পর্যায়ে এসেছি। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, আরজি করের ঘটনাটা একটা ঘটনা সবাইকে নাড়িয়েছে, কিন্তু এই ঘটনা ঘটারই ছিল। এর ভেতরে ভেতরে ঘুণ ধরেছে, প্রতিটা জায়গাতে ঘুণ ধরেছে, আজকে প্রশাসনের প্রতিটা জায়গাতে ঘুণ ধরেছে। এবং এই যে ঘুণ ধরা, এই ঘুণ ধরা বহুদিন ধরে বহুভাবে বিভিন্ন লোকের মাধ্যমে আমরা প্রতিটা জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু যদি তুমি অন্ধ যুধিষ্ঠির হও তাহলে তো তার জ্ঞান ফেরানো যাবে না। তাহলে তাকে কি করে জ্ঞান ফেরাবো? যে লোক আজকে বলছে যে ডাক্তার দেশদ্রোহী, সে নিজেও জানে কালকে তার পেটে ব্যথা হলে সেই দেশদ্রোহীর কাছে গিয়ে তার চিকিৎসাটা নিয়ে তাকে তার প্রাণটা বাঁচাতে হবে। আজকে যে লোকটা বলছে যে জনরোষ হলে সেই ডাক্তারবাবু কি করে বেরিয়ে খাবার খাবে সেটা ভাবতে হবে, তিনি একজন এমএলএ, তিনি একজন এতই দায়িত্বপূর্ণ লোক, তার কাছে আমার এই ওপেন ফোরাম থেকে প্রশ্ন হচ্ছে, তার যদি একটা কন্যা থাকে আর সেই কন্যা যদি আরজি করে পড়তো, আর সেই কন্যা যদি ধর্ষিত হতো এবং খুন হতো, তিনি তার স্ত্রীকে কি এই কথাটা উত্তর দিতে পারতেন? নির্ভয় আর জাস্টিস পেতেও 7 মাস 18 দিন লেগেছে। কাজে আপনারা ধৈর্য হারা হয়ে কিন্তু এক্ষুনি আন্দোলন থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন না, কারণ এই জাস্টিসটা পেতেও কিন্তু সময় লাগবে। কারণ একটা সুপ্রিম কোর্টে একটা পার্থক্য আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে নির্ভয়ার ক্ষেত্রে। যেহেতু নির্ভয়ার যে গোটা ঘটনাটাও আমি সাংবাদিক হিসাবে দেখেছি, নির্ভয়া এবং অভয়ার ক্ষেত্রে মূল যে বেসিক পার্থক্যটা, সেটা নির্ভয়ার ক্ষেত্রে পুলিশ কমিশনার সে কিন্তু কনস্ট্যান্টলি দাঁড়িয়ে এটা বলেনি যে না না এই জিনিসগুলো আত্মহত্যা, না না সেই বাসটায় তো হয়নি, বা এভিডেন্স ট্যাম্পারিং। নির্ভয়ার ক্ষেত্রে এইমসের কোনো ফরেন্সিক মেডিসিনের এক্সপার্ট তারা লাগাতার লুমিনাস টেস্টে যাতে কিছু ধরা না পড়ে সেই লড়াইটা করেন। সুতরাং এটা আলাদা, এটা একেবারে ভারতের প্রথম কেস দিদি। এটা আরো কঠিন হয়ে যাচ্ছে এই জন্য। কাজে আপনারা কিন্তু ধৈর্য হারা হয়ে পড়বেন না। যারা এভিডেন্স ট্যাম্পার করেছে, এভিডেন্স তো ট্যাম্পার করা হয়েছে, এটা তো আমরা জানি। এই যদি জাস্টিসটা না মেলে, এর পরে কি কি মেয়েদের সাথে হতে পারে বা পুরুষদের সাথেই বা কি কি হতে পারে ভেবে দেখেছেন আপনারা? এটা ইট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমার একটা জিনিস মনে হয় যে মাননীয়ার তো খুব খুশি হওয়া উচিত ছিল যে মানুষ এগিয়েছেন, ওনার সঙ্গে কোঅপারেট করবেন, সবাই একসঙ্গে মিলে এই সোশ্যাল রিফর্মটা আনি। এখন আর দেরি নয়, ধর্গ তোরা হাতে হাতে ধর্গ, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন স্বর্গ। যে গতিতে নির্দিষ্ট একটি বোর্ড বিভিন্ন কিছু দাবি করে বেড়াচ্ছে আমাদের দেশে, নির্দিষ্টভাবে বলতে গেলে জমির ক্ষেত্রে দাঁড়িয়ে, তাতে আমি নিজে কনফিউজড। আমি যে বাড়িতে থাকি, বা আজ যে স্টুডিওতে এই শুটিংটা হচ্ছে, বা আজ আপনি যেখানে বসে কথা হোক দেখছেন, সেই সমস্ত কিছু ওয়াক অফ প্রপার্টি নয় তো? ওয়াক অফ প্রপার্টি আছে, সেটাকে তো ওয়াক অফ প্রপার্টি বলতেই হবে। কিভাবে নির্ধারণ করা যাবে? ওয়াক অফ অলরেডি ফ্রম টাইম টু টাইম ফিল্যান্থ্রপিস্ট যারা ছিলেন, ওনারা পাবলিক অ্যান্ড চ্যারিটেবল পারপাসের জন্যে ল্যান্ডটা ডেডিকেট করে দিয়েছেন, নিজের ওনারশিপ থেকে ডাইভার্স্ট করে আল্লাহ তালাকে ওনারশিপ দিয়ে দিয়েছেন, আর তার জায়গায় ম্যানেজমেন্ট করার জন্য মুতওয়াল্লি থাকে। সো দ্য ওনারশিপ ইজ ডাইভেস্টেড। আপনি কথা বললেন যে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু আপনি এটা বললেন না যে শুধু 4 স্টেটে, আপনি তো বলছিলেন যে পুরো ভারতবর্ষে 8 লাখ একর জমিন ওয়াকফের আছে, কিন্তু শুধু 4 স্টেটে মোর দ্যান 10 লাখ একর জমিন হিন্দু এন্ডাউমেন্ট অ্যাক্ট আছে, হিন্দু এন্ডাউমেন্ট ল্যান্ড আছে। আমাদের দেশের সিস্টেম নেই, একটা জমিকে সার্ভে না করে কে ডিক্লেয়ার করে দেবে যে এটা ওয়াকফ প্রপার্টি? ওয়াকফ প্রপার্টি ডিক্লেয়ার করার জন্য কনস্টিটিউশনাল বডি বসে আছে,
আমাদের বিজেপি সরকার যেটা বিল ইন্ট্রোডিউস করেছে পার্লামেন্টে বা মিডিয়া স্টেটমেন্টে কি বলেছে যে ওয়াকফ জমিন যেটা ইনক্রোচ করে রেখেছে গভর্নমেন্ট বা অন্য বডি তাদের থেকে আমরা ওয়াকফ প্রপার্টিটা রিকভার করব। এই যদি আইন পাস করে জোর করে বিজেপি সরকার, আমি জানি না ওটা করবে কি করবে না, যদি জোর করে করবে সুপ্রিম কোর্ট একে আলট্রা ভাইরাস ডিক্লেয়ার করবে। আগের যে 95 অ্যাক্ট থেকে আমি বলছি সেকশন নাম্বার 5, 4, 5, 6, সেকশন নাম্বার 8, সেকশন নাম্বার 40, সেকশন নাম্বার 85, সেখানে বলা হচ্ছিল যে কোনো ল্যান্ড ওয়াকফ বোর্ড দাবি করতে পারে উইদাউট এনি পেপারস, কিন্তু ইউ হ্যাভ টু প্রুভ, যদি রিপাবলিক বাংলা স্টুডিওটা দাবি করে ওয়াকফ বোর্ড, তোমাকে প্রমাণ করতে হবে যে এটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি নয়। সেইটাকে চেঞ্জ করে অ্যামেন্ডমেন্টে বলা হচ্ছে সেকশন 3, নো পারসন শ্যাল ক্রিয়েট এ ওয়াকফ আনলেস দ্য লফুল ওনার অফ দ্য প্রপার্টি, অর্থাৎ ওয়াকফ বোর্ড প্রপার কাগজ দেখিয়ে দাবি করতে পারে। এখানে অন্যায়টা কোথায় হয়েছে? সংবিধান, আমাদের ভারতবর্ষের কনস্টিটিউশন বলছে সেকশন 27 যে শুধুমাত্র ধর্মের আধারে কোনো বোর্ড গঠন হতে পারে না, যার ফলে দেবোত্তর সম্পত্তি হিন্দুদের কোনো বোর্ড নেই, শিখদের কোনো বোর্ড নেই, বৌদ্ধদের কোনো বোর্ড নেই, সম্পূর্ণভাবে সংবিধান বিরোধীভাবে ওয়াকফ বোর্ড গঠন করা হয়েছে। আচ্ছা, এই ওয়াকফ প্রপার্টি মুসলিম পার্সোনাল ল বোর্ড দেখেন, ঠিক যেমনভাবে হিন্দু ট্রাস্ট বিভিন্ন টেম্পল, তিরুমালা বলো, তিরুপতি বলো, অক্ষরধাম বলো, সেখানে কোনো প্রশ্ন থাকে না অন্য ধর্মীয় সম্প্রদায় থাকবে। অর্থাৎ ক্যাথলিক চার্চ অফ ইন্ডিয়াতে ক্যাথলিক ছাড়া, ইনফ্যাক্ট খ্রিস্টান ছাড়া অন্য কোনো সম্প্রদায় থাকবে এমন কথা বলা হয় না। কেন? এখানে ধর্মীয় উপাখ্যান, আচার, নিয়মের প্রশ্নগুলো থাকে। ঠিক তেমনভাবে কেন বাধ্য করা হবে যে দুজন মুসলিম নন মুসলিম একটা বোর্ডে থাকবে? উদ্দেশ্যটা কি? এটা বুঝতে হবে, আমাদেরও বুঝতে হবে। প্রশ্নগুলো আছে, কেন আমরা এই দাবিকে সমর্থন করছি না? প্রপার্টিটা চলে যাচ্ছে, সত্যিই মুসলিমদের মাথায় ছাদ নেই, তেমন বিভিন্ন হিন্দু প্রকল্পে, হিন্দু ট্রাস্টে বহু হিন্দুর মাথায় ছাদ নেই, বিভিন্ন চার্চের প্রকল্পে বহু খ্রিস্টানের মাথায় ছাদ নেই। প্রশ্নগুলো সব অ্যাঙ্গেলে সমান মানবতার ক্ষেত্রে, কিন্তু এই মিনিস্ট্রি অফ মাইনরিটির কি অডিট হয় না? মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ ক্ষমতায় আসার আগে তিনি বলেছিলেন যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ফেরত দেওয়া হবে, 34 বছরে সিপিএম লুট করেছিল। আজকে মমতা ব্যানার্জি 14 বছর ক্ষমতায় থাকাকালীন একটি 12 শব্দ তিনি প্রয়োগ করেননি বা শব্দ চয়ন তিনি আনেননি বিধানসভাতে, যে আমি 2011 নির্বাচনে ক্ষমতায় আসার আগে বলেছিলাম মুসলমানদের ওয়াকফ সম্পত্তি গরিব মানুষদের মধ্যে সমবন্টন করে ফিরিয়ে দেওয়ার জন্য, এবং 17,000 কোটি টাকার সম্পত্তি লুট হয়ে যাচ্ছে সেই পুনরুদ্ধারের জন্য। আসলে 17,000 কোটি টাকার সম্পত্তি পশ্চিমবাংলার মাটিতে লুট হলো, এই সম্পত্তি পুনরুদ্ধার করে 17,000 কোটি টাকার সম্পত্তি কিভাবে লুট হলো? মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছরের সিপিএম, আজকে আলিমুদ্দিন স্ট্রিটের পাশে চলে যান, তৌসিফ ভাইয়ের বাড়ির পাশে কি স্ট্রিটে জমি আছে, কারা দখল করে আছে, সিপিএম এর পার্টি অফিস হয়ে বসে আছে। তথ্য আছে, চলে যান আপনি পার্টি অফিসটা ওয়াকফ সম্পত্তি, আলিমুদ্দিন স্ট্রিটটা, আলিমুদ্দিন স্ট্রিটের পাশে 18 কাঠা জমি সিপিএম এর কন্ট্রোলে আছে। এবং 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 গণশক্তি পত্রিকার যে হাউস আছে সেটাও ওয়াকফ সম্পত্তির। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওয়াকফ সম্পত্তির টাকা ইমাম সাহেবরা কেন পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে জিজ্ঞেস করুন। এটা আমার আপনার হক, গরিবের হক, গরিব মানুষের ছাত্রছাত্রীদের হক, তাদের হককে ইমাম সাহেবরা খাবে কেন? ওয়াকফ বোর্ড বিভিন্ন বড় বড় সরকারি বিল্ডিংগুলো যেভাবে ডিমান্ড করতে শুরু করেছিল, সেই পরিপ্রেক্ষিতে এখানকার ক্লজ 7 একটা কথা লেখা হয়েছে যে এনি গভর্নমেন্ট প্রপার্টি যেগুলো, সেটা হঠাৎ করে ওয়াকফ বোর্ড আর আমার বলতে পারবে না। যদি পার্লামেন্ট থেকে গোটা কলকাতায় ওয়াকফ বোর্ড, যদি তারপরেরটা আছে খুব ভালো, যদি প্রপার পেপার থাকে যে কবে কোন তারিখে কে ওয়াকফ বোর্ডকে দান করেছিল, দেন হি গোজ টু দ্য কোর্ট। ট্রাম্পের প্রত্যাবর্তন, আমেরিকার পুনরুত্থান, নতুন করে আমেরিকা ঘুরে দাঁড়াবে। ট্রাম্পের এই পুনরুত্থানকে আমরা কোন চোখে দেখছি? একটা হলো মার্কিন নাগরিকদের দৃষ্টিভঙ্গি, একটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি, ভারতীয় নাগরিকদের দৃষ্টিভঙ্গি। আজকে যে ট্রাম্পের সরকার এখানে অধিষ্ঠিত হতে চলেছে, এখনই হচ্ছে না, 20 জানুয়ারি হবে ওদের সংবিধান অনুযায়ী, কিন্তু হতে চলেছে সেটা সব রকমভাবে ভারতীয়দের পক্ষে শুভ, এবং আমি আরও একটা কথা বলতে পারি, হিন্দুদের পক্ষে শুভ। আগে কখনো আমেরিকা কোনো নির্বাচনে এত মাত্রার বিভিন্ন অর্থে
হিংসা কখনো নির্বাচনে দেখা যায়নি। এটা আমার কথা নয়, এটা উঠে আসলো আমেরিকান নির্বাচনকে কেন্দ্র করে যে কথাটা উঠে আসলো, এটা হচ্ছে এক। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে আমেরিকায় তাদের প্রথম একজন প্রেসিডেন্ট পেতে চলেছেন জানুয়ারি মাসে অফিসিয়ালি, যার বিরুদ্ধে 30-এর কাছাকাছি, নির্দিষ্ট সংখ্যা 26টা যৌন হেনস্থা এবং কোটি কোটি ডলার তছরূপ বেনামি পণ্য কোম্পানি, সবাই জানে যে বিষয়গুলো নিয়ে নির্বাচন হলো। আর তার সাথে স্বর্ণালীর প্রশ্ন সরাসরি যুক্ত, যে বিষয়গুলো নিয়ে নির্বাচন হলো সেটা মূলত দুটো জায়গায়, একটা হচ্ছে জাতিসত্তা ভিত্তিক ক্যাম্পেইন, একটা হচ্ছে অর্থনীতির বিষয় ভিত্তিক ক্যাম্পেইন। কমলা হ্যারিস ডেফিনেটলি এই চেষ্টা করেছিলেন অর্থনীতির বিষয়গুলোকে ম্যানেজমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দাঁড়াতে পারেননি, কারণ তাকে তো তার আগের 4 বছরকে ক্যারি করতে হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতির একজন ছাত্র এবং শিক্ষক হিসেবে এটা কখনোই বলবো না যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন সুতরাং আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে, আমাদের আর কোনো চিন্তা নেই, আমরা আন্তর্জাতিক রাজনীতিতে উঠে দাঁড়াচ্ছি না, এটা আমি বলবো না, কারণ এটা হাস্যকর অবৈজ্ঞানিক কথা হবে। এই ভারতবর্ষে ইতিহাস দেখেছি কিছু কিছু সরকার জাতীয় স্বার্থ দেখেনি। এই ভারতবর্ষ 50 বা 60-এর দশকে নিজের জাতীয় স্বার্থ দেখার বদলে ওই কিছু লোকগুলোকে নিয়ে, মানে দেশগুলোকে নিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন তৈরি করতে গিয়েছিল। নিজের জাতীয় স্বার্থ দেখার বদলে ওই চীনকে নিয়ে হিন্দি চিনি ভাই ভাই থিওরি আওড়াতে গিয়েছিল। এবং এই পররাষ্ট্রনীতির যিনি উদ্গাতা ছিলেন তিনি হচ্ছেন মহান জওহরলাল নেহেরু। আমি মনে করি ভারতের সবচেয়ে ক্ষতি করে গেছেন যিনি, অবশ্যই একজন শিক্ষিত মানুষ, তার শিক্ষা দীক্ষা, তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, কিন্তু ভারতের সর্বনাশ হয়েছে প্রথম প্রধানমন্ত্রীর নাম জওহরলাল নেহরু হওয়ার কারণে। এটা আমি বিশ্বাস করি, আগামী দিনেও বিশ্বাস করি। তারপর যিনি আন্তর্জাতিক রাজনীতিতে ওই হিন্দি চিনি ভাই ভাই করেছেন, 1962 সালে ভারতের হার বোধ হয় অনিবার্য ছিল। তাই ওই সরকার অন্তত ভারতের জাতীয় স্বার্থ মেনেছে বলে আমি মনে করি না। আজকের ভারতবর্ষ অন্য ভারতবর্ষ। আমি তোমাকে বারবার বলি 1947 সাল, শুধু 47-এ থেমে গেলে হবে না। ভারতবর্ষের পররাষ্ট্রনীতি বা ফরেন পলিসি সেটা কিন্তু তৈরি হয়েছিল 1928 সালে, অ্যান্ড দ্যাট ওয়াজ জওহরলাল নেহরু, যেটা কংগ্রেসের ফরেন উইং তৈরি করেছিলেন, বিকজ দ্যাট ওয়াজ দ্য টাইম আমরা কন্টেস্ট করছি, স্ট্রাগল করছি ফ্রিডমের জন্য। এবং সেই ফরেন পলিসির বিশেষ রূপক চেঞ্জ না হয়ে পরবর্তী সময় একটা ওয়ার্ল্ড ওপিনিয়ন তৈরি করবার জন্য পরবর্তী সময় স্বাধীন দেশ এটাকে ইমপ্লিমেন্ট করে, যার মধ্যে বহু পলিসিস ছিল যেটা ওই ধারণায় সমৃদ্ধ। মনে রাখতে হবে তখন চায়না ওয়াজ নট আ ফিগার, ইভেন লাল ফৌজ ওয়ার্ড যেটাকে বলা হয় রেড ফৌজ, সেটাও তৈরি হয়নি। সুতরাং দ্যাট ওয়াজ আ ডিফারেন্ট চায়না, সুতরাং ওটাকে মাথায় রেখে করা হয়নি। ট্রাম্প জানিয়েছেন যে আর যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা যদি সত্যি দেখি যে শান্তি আসছে, ইউক্রেনের যুদ্ধ বন্ধ হচ্ছে, তাহলে লাভ কার? লাভ সারা বিশ্বের, লাভ হবে ভারতবর্ষের। যদি আমরা দেখি যে অন্যত্র শান্তি ফিরছে, সারা বিশ্বের লাভ। সেটা কতটা উনি করতে পারবেন সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না, তবে উনি সে কথা বলেছেন। একটা বেরিয়ে এসেছেন যে ডেমোক্র্যাটদের চিন্তা ভাবনা যে সারা পৃথিবীর একটা আমি খবরদারি করব, সেখান থেকে বেরিয়ে আসতে চাইছে। এই জায়গায় দাঁড়িয়ে সে যদি আমেরিকাকে তৈরি করতে চায় এবং সে যদি চায় যে চীনের দ্রব্য সেখানে কম ঢুকুক, সে পরিষ্কারভাবে জানাচ্ছে যে আমি ট্যাক্স বসাবো চীনের গুডের উপরে। কিসে কিসে সুবিধা পাবে ভারতবর্ষ? এক হচ্ছে তো চর্চিত আলোচনা চীন, যে চীন আমাদের যে মূল সমস্যা, দুই তা থেকে, এবং প্রতিরক্ষা খাত, সামরিক খাতে এই যে আমাদের সঙ্গে অস্ত্র ভাণ্ডার সমস্ত কিছুর সঙ্গে যুক্ত, এবং রাশিয়ার প্রশ্নে অপেক্ষাকৃত নরম মনোভাব। স্বাভাবিক জানেন আপনার সাউথ ইস্ট এশিয়ার যে একটা নীতি এবং পাকিস্তান নীতি, কারণ আমরা সবসময় বলে থাকি পাকিস্তান হচ্ছে ভারতবর্ষের একটা চিরশত্রু দেশ, এবং সেই জায়গা থেকে মাথায় রাখতে হবে প্রধানমন্ত্রী কিন্তু একটা ভালো কথা বলেছেন যে আমরা আশা করব যে কৌশলগত মানে অংশদারি আরও জোরদার হোক। এই যে ফরেন পলিসি বলছি, সব কিছুতেই আমার ভারতবর্ষ এগেলে আমাদের সবসময় ভালো লাগবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিছু কিছু অসুবিধার কথাও এসছে, সেই অসুবিধাগুলোর মধ্যে অবশ্যই বাণিজ্যিক ক্ষেত্রে যেটা, যে প্রথম নীতি যে পাল্টা শুল্ক চাপানো, সবথেকে বড় কথা HI-1B যেটা ভিসা, সেখানে কিন্তু একটা সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু ট্রাম্পের সময়ই ছিল।
একমাত্র মুর্শিদাবাদ জেলা বাদ দিয়ে বাকি সবকটা জেলায় হিন্দুর জনসংখ্যার অনুপাত কমেছে। কমেছে মানে কতগুলো জায়গায় ভয়াবহভাবে কমেছে। আমি উত্তর দিনাজপুরেরটা বলছি। উত্তর দিনাজপুরে 1951 সালে ছিল 69.30%। সেটা 2011 সালের যে সেন্সাস, যে আদমশুমারি, তাতে 49.92% হয়েছে। তো আমি কোনোভাবে এই ধরনের অনুপ্রবেশ যেসব রাজনৈতিক দল ইনস্টিগেট করছে আমি তাদের তীব্র বিরোধিতা করি। 2021-এর সেন্সাস আপনারা করেননি। সেন্সাস তো পরিষ্কারভাবে ছবি এঁকে দেবে কোথায় কি হচ্ছে, কোথায় কি হচ্ছে না, কোথায় আমাদের রিসোর্সেস চলে যাচ্ছে, কিন্তু বৈধ জনসংখ্যা ততটা নয়। পশ্চিমবাংলায় 72 জায়গায় কাঁটাতাল লাগাতে দিচ্ছেন না মমতা ব্যানার্জির সরকার। আমরা যারা এ রাজ্যের, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল, আমাদের মধ্যে ভালোবাসা ছিল, আমাদের মধ্যে ঐক্য ছিল, হিন্দু মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ববোধ। আজকের দুর্গাপুজোর সময় বিজয় দশমীর দিন জিষ্ণুদাকে মিষ্টি মুখ করাতাম, শ্রমিকদাকে মিষ্টি মুখ করাতাম, তন্ময়দাদের মিষ্টি মুখ করাতাম। 13 বছরে কি এমন হলো যে সেই ভ্রাতৃত্ববোধ বিভাজন তৈরি হয়ে গেল? যে ফিরাদ হাকিম ববি সকালবেলায় শিবের মাথায় জল ঢালে, সন্ধ্যাবেলায় কালী পুজো করে, আবার তার পরের দিন পার্ক সার্কাসের মসজিদে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নামাজ পড়ার অভিনয় করে হিজাব পরে ঘোমটা টেনে মুসলমান ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে। আমরা আগে টিভিতে অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা 3, তারপরে আমরা অ্যাডভার্টাইজ দেখতাম হাম দো হামারা 2, এখন সেখানে এসে হাম দো হামারা 1, এই ধরনের বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখেছি। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে ফ্যামিলি কোনো প্ল্যানিং করা আছে যে কজন সন্তান আপনারা কি সাপোর্ট, তৃণমূল সাপোর্ট করবে? না, আমি বলছি করবে। আমি বলছি যে এরকম কোনো আইন তো নেই। আনলো বিজেপি। আমি বলছি ফ্যামিলি প্ল্যানিং গভর্নমেন্টের কোনো ইনস্ট্রাকশন আছে যে পরিবারে একজন সন্তানই থাকতে হবে, তার বেশি সন্তান প্রসব করা যাবে না। সেখানে হিন্দু বাড়ছে না মুসলমান বাড়ছে, মুসলমান বাড়ছে না হিন্দু বাড়ছে, এইটা আলোচনা না করে আমাদের ভাবার দরকার যে সেন্সাস কি বলছে। 2011 সালে কংগ্রেস গভর্নমেন্টের সময় সেন্সাস হয়েছে, কিন্তু কোনো একটা অজ্ঞাত কারণে আমরা দেখতে পাই নরেন্দ্র মোদী এতদিন ক্ষমতা থাকার পরে তারা সেন্সাস প্রকাশ করলো না। আজকে দিগঙ্গায় দাঁড়িয়ে প্রকাশ্যে মিটিং চলছে। এই দেশ আমাদের ছিল, এই দেশ আমাদের ছিল, ব্রিটিশরা আমাদের হাত থেকে এই ক্ষমতা নিয়ে গেছে, আমাদের হাতে ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। প্রশ্নটা এই জায়গায়, একটা মানসিকতার পরিবর্তন হচ্ছে, ডেমোগ্রাফিক চেঞ্জেস তো আছেই, একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে যেটা সোহরাবর্দীর স্বপ্ন দেখেছিল 1946 সালে, সেই স্বপ্নকে তারা বাস্তবায়িত করতে চায়। এই আন্তর্জাতিক চক্রান্ত যদি কেউ বললে নেই, আমার কিছু সেখানে বলার নেই। আপনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে তিনি সমস্ত কাগজ স্পিকারের টেবিলের উপরে ছুঁড়ে পড়লেন, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন অনুপ্রবেশ আবার কি? কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের শরীয়তি শাসনকে পেনিট্রেট করানো হচ্ছে এবং স্কুলের পাঠ্য বইয়ে সেখানে বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করা হচ্ছে। এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি? আমি এটা জানতে চাইছি। আমি একদম সংক্ষেপে এই জায়গাটা ধরে সুমন রায়চৌধুরীর কাছে যাব। কিছু কিছু মানুষ, কোনো সম্প্রদায়ের মানুষ দেখেছে সরকারকে খুশি করতে পারলে আমাকে লেখাপড়া করতে হবে না, চাকরির খোঁজ করতে হবে না, ব্যবসার খোঁজ করতে হবে না, বৈধ ব্যবসা করতে হবে না, তাহলে এদের সঙ্গেই থাকো। সেইটা করতে গিয়ে একটা চেন অফ মানে ইয়েকে, লোকজনকে তারা পিছিয়ে দিয়েছে। আমি একটা ক্যামেরার সামনে আছি, তার মানে এই নয় যে আমি গোটা শোটা করতে পারছি, ক্যামেরাটা অফ থাকলে আমি শো করতে পারবো না। পিসিআরএম যে যারা রয়েছেন তারা না থাকলে, এটা কোঅর্ডিনেশনের গেম। আপনারা কোঅর্ডিনেশন কেন করছেন না? এটাই তো আমার কথা। সেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় কোনো সিদ্ধান্ত নিয়েছে কি, এবং তার জন্য লোকসভায় বা বিধানসভায় কোনো প্রস্তাব পাশ হয়েছে কি যে অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, রাজ্য সরকারের দোষ আছে? হচ্ছে। আপাতত আজকের এপিসোড এখানেই শেষ করছি। অন্য সব খবর দেখার জন্য এবং বাংলাদেশে ইউনুস যাতে আরো ঠকঠক করে কাঁপে সেই সমস্ত এক্সক্লুসিভ দেখার জন্য চোখ থাক রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।